তো খালা হচ্ছে যখন বলল মাকে টাকা দিয়ে গেল, তখন মা হচ্ছে যে আমাদের কথা শুনে সবার সব কিছু শুনে চিন্তা ভাবনা করে বলল যে ঠিক আছে আমরা তাহলে খালাদের বাসায় চলে আসবো। তো আমরা আমাদের বাসায় গিয়ে ঋণ টিন পরিশোধ করে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র যতটুকু দরকার সব কিছু নিয়ে খালাদের বাসায় চলে আসলাম। তো খালাদের বাসায় তো ওনারা কেউ থাকে না, বাট ওনাদের মানে পুরো বাড়িটা হচ্ছে সাজানো গোছানো, ফার্নিচার টার্নিচার দিয়ে সব কিছু সুন্দর করা। তারপরে ওই শফিক ভাইয়ের যে আম্মা উনি সব কিছু গোছায় টোছায় রাখেন, খুবই সুন্দর আর কি একটা পরিবেশ। তো আমরা এসে থাকতেছিলাম, ভালোই লাগতেছিল। আর সবচেয়ে মানে ভালো লাগার বিষয় যেটা ছিল যে আমার চাচারা বা ফুপিরা তারা হচ্ছে যে ধরনের খারাপ ব্যবহারগুলো করতেছিল বা যেই টর্চারটা আমার মায়ের উপরে করতেছিল কথা শোনানো, ওই জিনিসগুলো এখন আর আমার মায়ের সাথে হচ্ছে না। তো এটাই ছিল সবচেয়ে ভালো লাগার বিষয়। তো এভাবে খুব সুন্দর চলতেছিল। খালা আমাদের জন্য মাস শেষ করে বাজার টাজার করে এত এত কিছু পাঠায় দিত। তারপরে মা টাকা পাঠায় দিত আমাদের স্কুলের পড়াশোনার খরচে। তো সব কিছু মিলে আমরা হচ্ছে খুব ভালোভাবেই চললো। ৩-৪ মাস চলার পরে আমার নানু মারা যাওয়ার ৪ মাস পরে রোজার ঈদ ছিল। ৩ মাস পরে আর কি রোজা আসলো। রোজার মধ্যে হচ্ছে বড় ভাই যে অতনু ভাই সে ছিল ফ্রান্সে, আর ফুপা ছিল ফ্রান্সে। সরি, খালু ছিল ফ্রান্সে, আর হচ্ছে গিয়ে মেঝো ভাই, ছোট ভাই আর খালা দেশে ছিল। তো ওই সময়টাতে ছোট ভাইয়ের হচ্ছে এসএসসি পরীক্ষাটা শেষ হয়ে গেছে, আর মেঝো ভাই পড়াশোনা করতেছে। তো খালা হচ্ছে যে বাড়িতে একা একা থাকতো। তো খালার মানে ততটা ভালো লাগতেছিল না, যেহেতু খালু বাড়িতে নাই, বড় ভাইও নাই রোজার মধ্যে ওইরকমভাবে। আবার আমরা খালাদের বাড়িটায় থাকতেছিলাম। তো খালার যে শ্বশুর বাড়ি সেটা তো খালার যে নিজে বাড়ি করছে ওই বাড়ির পাশাপাশি খালার শ্বশুর বাড়ি। তো ওইখানে আবার ওনার দেবর ভাসুর ননদ ননাসটা সবাই আছে। তো খালু হচ্ছে ১৩ রোজার দিন চলে গেছে ফ্রান্সে। তো খালুকে খালা হচ্ছে বলছে যে তুমি তো চলে যাইতেছো, তাহলে আমি ওই চলে যাই গ্রামে, এবার ঈদটা গিয়ে গ্রামেই করি। তো খালুর আর অতনু ভাইয়ের আসার কথা ঈদের পরে আসবে তারা দুইজন। তাদের মানে ওইখানে ব্যবসায়িক কাজে যাইতেছে, ঈদের পরে মানে প্রায় ১ মাসের মতো ওখানে থাকা হবে। তো ১৩ রোজায় গেছে, ঈদ টিদ শেষ হলে তারপরে আসবে এরকম। তো এই কারণে খালা ভাবছে যে ঠিক আছে তাহলে আমি চলে যাই। তো মেঝো ভাই তো জীবনও ওখানে যাবে না, আর মেঝো ভাইয়ের ঢাকাতে কাজ আছে, আর ১৪ রোজা মাত্র ওই সময়টাতে যাওয়া, সারা রোজার মাস ওইখানে থাকবে। মেঝো ভাই বলছে আমি দম বন্ধ হয়ে মরে যাব, তুমি যাও। তো ছোটো ভাইকে জিজ্ঞেস করছে যাওয়ার কথা। ছোট ভাইয়ের হচ্ছে আবার যে আমার মামাতো ভাইয়েরা আছে, ওদের সাথে ওর খুব ভালো সম্পর্ক। তো ও হচ্ছে রাজি হয়ে গেছে যে ঠিক আছে চলো মা তুমি আর আমি যাই, আমরা হচ্ছে ওখানে ঘুরবো। আর ছোটো ভাইয়ের একটা দুর্বলতা হচ্ছে আমার ছোটো মামার যে ছোটো মেয়ে, ওকে আবার হচ্ছে আমার ছোটো ভাই আমার যে খালাতো ভাই ছোটোটা, ও পছন্দ করে। তো যার কারণে ও হচ্ছে দেশে গেলে ওকে একটু দেখতে পারবে, ওর সেখানে একটা দুর্বলতা ছিল। তো ও নাচতে নাচতে চলে আসছে, ও আর খালা আসছে। আর রাফিন ভাই হচ্ছে খালাকে বলছে যে ওনাদের যে কাজের খালা বাসায় থাকেন ওনাকে বলে গেছে যে সব কিছু গুছায় টুছায় দিতে, রাফিন ভাইয়ের জন্য একটু রান্না করে দিতে। তো রাফিন ভাই ঢাকা রয়ে গেছে, আর খালা আর শাফিন ভাই হচ্ছে গিয়ে ১৪ রোজার দিন চলে আসছে আমাদের এখানে কুমিল্লাতে। তো তখন মানে খালা আসার সময় এত এত পরিমাণে মানে জিনিসপত্র নিয়ে আসছে যে আমরা কখনো এগুলো চোখেও দেখি না। যেহেতু আমার ছোটোবেলাটা কাটছে এখানেই, একদমই আমাদের গ্রামে বাড়ি। তো আবার যখন একটু বুদ্ধি হয়েছে তখনই বাবার সমস্যা শুরু হয়ে গেছে। তো আমরা কখনো রোজার মাসে মানে নর্মালি মানুষ যেরকম ইফতারি খায় বাসায় টুকটাক গ্রামের মানুষ বানায় ততটুকুই খাওয়া, বাট শহরের মানুষের তো অন্যরকম ইফতারির আয়োজন হয়। তো খালা আসার সময় এত এত কিছু নিয়ে আসছে যে নতুন নতুন খাবার, নতুন নতুন সব কিছু দেখলাম মানে এটা ওটা বানাচ্ছে। তো খুব সুন্দর সময় কাটলো খালা আসার পরে। খালা সবার জন্য ঈদের শপিং করে নিয়ে আসছে। আবার এখানে আসার পরে এটা ওইটা আমাদের প্রায় ২-১ দিন পর পরই বাইরে মার্কেটে নিয়ে যাইতেছে, কিনে দিতেছে। খুব সুন্দর সময় কাটতেছে। তো এর মাঝে তো কোন দিক দিয়ে আর কি রোজার মাসটা শেষ হয়ে গেল বলতেও পারি না। তো তারপরে হচ্ছে যে ২৫ রোজার ২৬ রোজার দিন হচ্ছে ২৬-২৭ রোজার দিন হবে, তখন হচ্ছে রাফিন ভাই আসছে ওনার একটা ফ্রেন্ডকে নিয়ে। রাফিন ভাই আসছে, তো ওনার ফ্রেন্ড হচ্ছে, ওনার বাড়ি হচ্ছে যশোর, উনি হচ্ছে এখানে আসছে, উনি আমাদের সাথে ঈদ করবে, আমাদের গ্রামের ঈদ দেখবে। তো ওনার বাড়িতে তেমন কেউ নাই, ওখানে ওনার যাওয়া হয় না, ওনার বাবা মা নাই। তো ওনাকে হচ্ছে নিয়ে আসছে সাথে করে যে চল তুই আমাদের গ্রামের বাড়িটা দেখে আসবি বা আমাদের কাজিনদের দেখবি, এরকম বলে ওনাকে নিয়ে আসছি ঈদ করার জন্য রাফিন ভাই। আর উনি ২৬ রোজার দিন বা ২৭ রোজার দিন আসছে। যাই হোক, তো এভাবে তো ২৭ রোজা পর্যন্ত কেটে গেল। আর খালুর আর বড় ভাইয়ের তো আসার কথা ঈদের পরে। তো যেদিন চাঁদ রাত ওই দিন হচ্ছে আমরা সবাই
বসে বসে মেহেদি দিতেছিলাম। তো খালাদের বাসা থেকে বের হইলে সামনে খুব সুন্দর একটা জায়গা আছে, যেখানে দোলনা আছে, উঠানে মানে বসার মতো জায়গা আছে। তো ঘরের মধ্যে মানে লাইটিং টাইটিং করা, পুরো বাড়িতে একদম পরিষ্কার সুন্দর মতো। তো ঘরে বসে বসে একটা অন্যরকম ব্যাপার, আর বাইরে হচ্ছে উঠানে বসা, দোলনায় ঝুলা, কথাবার্তা বলা, পুরো বাড়ি ভর্তি ফুল গাছ লাগানো, খুব সুন্দর একটা পরিবেশ। তো আমরা সব বোনরা মিলে ওই দিন, আমার মামাতো বোনরা সবাই আসছে, যে চাঁদ রাতের দিন আমরা হচ্ছে এখানে মেহেদি টেদি দিব, ঈদ আমরা আর কি খালার সাথে সবাই ঈদ করবে। তো আমার খালা তো হচ্ছে মামাতো বোনদের ফুপু হয়। তো যেহেতু খালা প্রথমবার দেশে গেছে ঈদ করতে অনেক বছর পরে, তো সবাই ভাবলো যে খালার সাথে হচ্ছে ঈদ মানে চাঁদ রাতটা বা ঈদের দিনটা আমরা কাজিনরা সবাই কাটাবো। এই কারণে হচ্ছে খালা আবার মামাদের বলছে। তো মামাতো ভাই বোনরা, খালাতো ভাই বোনরা সবাই আমরা এই বাড়িতে। তো খালা অনেক কিছু রান্না টান্না করছে চাঁদ রাতের দিন আমাদের জন্য। তো সন্ধ্যাবেলা হচ্ছে আমরা মেহেদি দিচ্ছিলাম মাটিতে বসে বসে, মাটিতে পাটি বিছায় ওইখানে বসে মেহেদি দিতেছিলাম। তো ওখানে দোলনা ছিল, টুল ছিল, যার যেখানে বসে বসতেছিল। তো আমি হচ্ছে মেহেদি পড়তে আমার খুবই পছন্দ, এবং মেহেদি পড়তে আমার খুব ভাল লাগে। এটা একদম আমার মানে ছোটোবেলা থেকেই মেহেদি দেখলে আমি পাগল হয়ে যাই। কিন্তু আমি নিজে মেহেদি দিতে পারি না, আমার শুধু লোক খুঁজতে হয় কে আমাকে দিয়ে দেবে। তো আমার যে মামাতো বোন, বড় মামার মেয়ে মাহারিন আপু, সে হচ্ছে খুব ভালো মেহেদি পড়ায়। তো আপুই বেশিরভাগ সবাইকে পড়ায় দিতেছিল, আর যারা আবার টুকটাক পারে, যারা একেবারে ছোট, তাদেরকে কোনো রকম একটু দিয়ে দিতেছিল। আমি জাস্ট বসে বসে দেখতেছিলাম। তো সবাইকে দিয়ে দিতে আসতে আমি বললাম যে আপু আমাকে একদম হাত ভরে মেহেদি দিয়ে দিবা, একদম কনুই অবধি। তো আপু বলতেছে যে এত মেহেদি দিবা? আমি বললাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একদম হাত ভর্তি করে দেবো। তো আমি হচ্ছে ব্রাইডাল মেহেদি যেভাবে দেয় না বউরা, একদম উপর নিচ করে 2 হাত ভর্তি করে, আমি হচ্ছে ওই রকম করে মেহেদি দিছি, যে আমার হাতা এখানে উঠাইতে উঠাইতে একেবারে উপরে উঠায়, তারপরে কনুইর একটু আগ পর্যন্ত মেহেদি দিছি, দিয়ে দোলনার মধ্যে বসে বসে ঝুলতেছি। ওই সময় খালা আসছে ভেতর থেকে নাস্তা খাইতে সবাইকে যাওয়ার জন্য। তখন বড় জোর 7টা 7:30 বাজে। তো খালা বললো যে অনেকক্ষণ হয়েছে তোমরা এখানে বসে আসো, মানে কিছু খেয়ে যাও। তো খাওয়ার জন্য নাস্তা টাস্তা খাইতে ওদের ডাক দিছে, ওনারা সবাই ভেতরে চলে গেছে। তা আমার তো 2 হাত ভর্তি মেহেদি দেওয়া, এখন গেলেও তো আমি খেতে পারবো না। তো মাহারিন আপু বললো কি যে তুই থাক এখানে, আমি হচ্ছে প্রথম বলছে তুই চল তোকে খাওয়াই দে, আমি বলছি না আমি ভেতরে যাবো না, এখানেই বসি, ভাল লাগতেছে। তখন তখন হচ্ছে মারিন আপু বলছে ঠিক আছে আমি খায়া তোর জন্য নিয়ে আসবো। তো এরকম আমি বসে বসে নিজের মনে, এখানে যেদিন রাফিন ভাই আসছে ওই দিন রাফিন ভাই হচ্ছে আসার সময় আমাদের জন্য সবার জন্য 3 পিস নিয়ে আসছে। তো আমার 3 পিসটা আমার খুব পছন্দ হয়েছে, সবার জন্যই সুন্দর আর সব কিছু আনছে, বাট আমার ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে। আর রাফিন ভাইয়ের প্রতি হচ্ছে আমার একটা দুর্বলতা ছোটোবেলা থেকে কাজ করে। কারণ খালা বলছে যে খালার ছেলের বউ বানাবে, তা আমি ভাবতাম সবসময়, যেহেতু অতনু ভাইয়ের সাথে আমার তেমন কোনো কথাবার্তা কখনো হয়নি, তাকে আমি তেমনভাবে দেখিও নাই কখনো, তো তাকে নিয়ে তো ভাবার কোনো মানে ওয়ে নাই। তো আমি হচ্ছে অতনুকে নিয়ে, এই রাফিনকে নিয়ে খুব ভাবতাম। তো তাকে আমার খুব ভাল লাগতো, সে এত সুন্দর করে কথা বলে, সবসময় একদম সুইট থাকে। তারপরে এর আগের বার যখন হচ্ছে অতনু আমাকে গাড়ি পরিষ্কার করতে বললো, সে হচ্ছে বারবার বলতেছিল যে না না থাক, হচ্ছে ও করতে হবে না, তুমি করো না, তুমি চলে যাও, খুব সুন্দর করে কথা বলে। এটাই মানে থাকে না, একটা ছোট মানুষ ছিলাম ওই সময়, কিশোরী বয়সের, তাকে নিয়ে আমি ভাবতে শুরু করছিলাম একটু একটু। যাই হোক, তারপরে হচ্ছে তো সবাই যখন চলে গেছে, আমি হচ্ছে দোলনায় বসে বসে আকাশের দিকে তাকায় তাকায় একদম ভাবতেছিলাম যে আমার জন্য ড্রেসটা আনছে এত ভালো, সে কি সত্যি আমাকে পছন্দ করে, বা তার আচরণে তো আমি এরকম কিছু টের পাই না, মানে এগুলোই নিয়ে এই চিন্তা ভাবনা করতেছিলাম। আমার 2টা মামাতো ভাই ছিল, ওরা হচ্ছে পাটির মধ্যে শুয়ে শুয়ে ওরা 2জন গল্প করতেছে। এমন সময় আমার দোলনা আর কি, এক পাশে আমি বসেছিলাম হাঁটু উপর উঁচু করে, আরেক পাশে এসে অতনু বসলো। তখন আমি তো তাকে প্রথমে দেখিও নাই, মানে আমি আমার নিজের মনে কিছু একটা চিন্তা তো করতেছিলাম ওই সময়টাতে। সে এসে বলতেছে কি যে ব্যাস মেহেদি তো পড়া শেষ, এখন জাস্ট বিয়েটা পড়াইলেই হয়ে যাবে। তো আমি না মানে থতবত খেয়ে উঠছি কথা শুনে, তখন দেখে তাকায় দেখতেছি সে হচ্ছে আমার পাশে বসে আছে অতনু। এই লোককে তো আমার একদম পছন্দ না, সে সবার সামনে আমাকে অপমান করছে, সে হচ্ছে আমাকে দিয়ে গাড়ি পরিষ্কার করাইছে, আমি তার গাড়িতে একটু কাদা লাগাইছি এই জন্য। তো এই ব্যাটা কোত্থেকে আসছে? তা আমি মানে উনি এইভাবে হুট করে এসে কথা বলছে, আমি ওনার দিকে হাঁ করে তাকায় আছি, কিছু যে বলবো সেটাও বলতে পারতেছিলাম না। তখন সে মানে আমাকে দুষ্টামি করে বলতেছে যে একেবারে কোনোই অবধি মেহেদে পড়ে ফেলছিস, এখন তো তোকে বিয়ে দিয়ে দেবো। আর হচ্ছে গিয়ে যে বাকি রাখছিস কেন, মানে উপরের যে হাতের যেই জায়গাটা, বলতেছে এগুলো খালি রাখছিস কেন, এখানেও দিতি, পুরোটা একদম ভরে ফেলতি মেহেদি দিতে দিতে। এগুলো বলে টলে তারপরে
তো এর মাঝে আবার মাহারিনাপুরা ভেতর থেকে সবাই একজন একজন করে আসতেছিল, তখন সে উঠে চুপ করে চলে গেল। তো আমার সাথে মানে কি হইলো না হইলো বা সে কী বললো, সে একদম আমার গায়ে ঘেঁষাঘেঁষি করে এসে বসলো, এটা বললো, চলে গেল, সব কিছু না আমার মাথার উপর দিয়ে গেছে। তো সে বলছে যে মেহেদি পড়া শেষ, তার সাথে আমার বিয়ে পড়ানোর কথা, বাট আমি এটাকে ভেবে নিছি যে সে বলছে আমার মেহেদি পড়া শেষ, এখন আমাকে বিয়ে দিয়ে দিবে, এরকম কিছু বলছে। তো মাহারিনা পই সে জিজ্ঞেস করতেছে, কিরে দেখছো আমি ভেতরে চলে গেলাম, অতনু ভাইয়ের সাথে দেখা হইলো না, কিছু কি বললো? তখন আমি বললাম আমাকে বলছে এতগুলো মেহেদি দিছে, আমাকে বিয়ে দিয়ে দেবে। তখন সবাই হাসাহাসি করলো। এরপরে সে চলে গেছে। আমাদের মেহেদি দিতে দিতে প্রায় রাত্রে 10টা বেজে গেছে। আর সে উপরে গেছে তার রুমে যে সে হচ্ছে মানে একদম সফট ভলিউমে মিউজিক ছেড়ে তারপরে বসে আছে। নিচ থেকে শোনা যাচ্ছে যে উপর থেকে একটু হালকা গানের শব্দ আসতেছে, বাট আমরা ওরকমভাবে শুনতে পাইতেছি না। তো আমাদের মেহেদি দিতে দিতে প্রায় 9:30 10টা বেজে গেছে। তখন আমরা ভেতরে গেলাম। যাওয়ার পরে যে হচ্ছে রাফিন ভাই আসলো। রাফিন ভাই আসছে, তো অতনু ভাই আবার আমাদের জন্য সবার জন্য আসার সময় গিফট নিয়ে আসছে। তো এই লোক আমার জন্য এমন ছেঁচড়া একটা 3 পিস নিয়ে আসছে, যেটা দেখে আমার একদম রাগ লেগে গেছে যে এটা একটা জামা হইলো, যে এটা আমি কি পরবো। মানে সবারটা যাও, আরেকজনেরটা আমার টুকটাক পছন্দ হয়েছে, আমারটা আমার একদমই পছন্দ হয় না। তো আমি রেখে দিই, এই ব্যাটার এই পছন্দ না, তার কাপড় দিয়ে কী করবো, রেখে দিছি। তখন রাত্রে হচ্ছে 10টা বাজে এসে রাফিন ভাই, তো সে তো খুব সুন্দর কথা বলে, সুন্দরভাবে সে বলতেছে আরে তোরা এমনি এমনি বসে রয়েছে, চল আমরা গান টান বাজাই। তো স্পিকারে সে একদম সাউন্ড টাউন্ড দিয়ে নিচে যে টিভির সাথে যেখানে যেই স্পিকারগুলো ছিল খুব সাউন্ড দিয়ে ওইখানে গান বাজাইতেছে। মানে একটা গান পুরো শেষ হয় নাই, আমরা এমনিতেই লাফালাফি করতেছিলাম, নাচানাচি করতেছিলাম, 2 মিনিটও হয় নাই। এর মাঝে উপর থেকে সে একদম নামছে, নাইমা একতলার সিঁড়িতে দাঁড়ায়া এত জোরে ধমক দিছে, বলছে হ্যাঁ এটা কি ঢাকা শহর পাইছো, গ্রামের বাড়ি, এখানে মানুষের ডিস্টার্ব হবে, রাতে 10টা বেজে গেছে, এখন তোমরা এত জোরে গান বাজাইতেছো। তো হচ্ছে খালা বলতেছে আরে সমস্যা নেই, চাঁদ রাতে থেকে এত তাড়াতাড়ি ঘুমায় না, ওরা একটু বাজাক তারপরে রেখে দেবে, না মানুষের ডিস্টার্ব হবে, মানুষ কি বলবে, মানে যা তা বলা শুরু করছে। তখন হচ্ছে রাফিন ভাই বলে যে দূর ওর কথা কী শোনোস, বাদ দে। তখন রাফিন ভাই আবার বলতেছে যে তুইও তো তখন গান শুনছিস, কই আমরা বলতে গেছি কিছু, যা আমাদের যখন সময় হবে তখন বন্ধ করি, আর কেউ যদি আসে অবজেকশন দেয় তাইলে বন্ধ করে দিব, এরকম হচ্ছে বলছে। পরে সে আবার চলে গেছে উপরে। তো রাফিন ভাই আর বন্ধ করে নেই, আমরা খুব নাচানাচি করলাম, খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে শুইতে যাব। তো খালা আসছে পর থেকে আমি হচ্ছে খালার রুমে ঘুমাই, খালা একা ঘুমায়, তো খালা ডাকে এটা ওইটা বলে, আমি খালার সাথেই ঘুমাই। খালা আসছে পর থেকে রোজার মাসে আর কি যখন আসলো, তখন খালার রুমে যখন আমি গেছি তখন হচ্ছে খালা বলতেছে যে প্রায় রাত্রের 1টা 1:30 বেজে গেছে। খালা বলতেছে যে আমাকে একটু তেল দিয়ে দে মাথায়, ভাল লাগতেছে না, ঘুম আসতেছে না। তখন আমি হচ্ছে খালার মাথায় তেল দিতেছিলাম, ওই সময়টাতে অতনু আসছে খালার রুমে, এসে বলতেছে যে আমি হচ্ছে মা তোমার জন্য তো আনছিলাম শাড়ি, তোমাকে তো দেয়া হয় নাই। ওকে, তো সে হচ্ছে খালাকে যখন শাড়িটা দিল, দেওয়ার পরে একটা শাড়ি ছিল আকাশি কালার, আরেকটা শাড়ি ছিল মেরুন কালার। এখন হচ্ছে খালা তো শাড়ি দেখেই মানে খুব হাসতেছে, বলতেছে যে তো এই শাড়ি আমার জন্য, মানে শাড়িটা খুব হেভি কাজ করা, মানে মোটামুটি একটা পার্টিতে পরার মতো এই টাইপের, বাট কাজ টাজ করা একদম একদম কড়া মেরুন কালারের। তো হচ্ছে খালা খুব হাসলো আর বললো দেখো আমার ছেলের কি রুচি, ও আমার জন্য এইরকম ভারী কাজের শাড়ি নিয়ে আসছে, 2 দিন পর ছেলে বিয়ে করাবো, আমি কি এই ধরনের শাড়ি পরি। তো আকাশি কালার শাড়িটা আবার খালা উঠে গিয়ে আয়নার সামনে ধরে দেখাইতেছে যে এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। তখন হচ্ছে বলতেছে যে খালা বলল যে ঠিক আছে আমি এটা রেখে দিই, তোর বউকে দিব না। তখন সে বলতেছে যে থাক আমার বউকে দিতে হবে না, তোমার যদি পছন্দ না হয় তাহলে তুমি হচ্ছে আদিবাকে দিয়ে দাও শাড়িটা। তখন হচ্ছে আমি তো খুব খুশি হয়ে গেছি শুনে, আরে আমাকে শাড়ি দিয়ে দিবে লোকটা, তো তাইলে একটু ভালোই। তখন হচ্ছে খালা বলতেছে যে আচ্ছা ঠিক আছে তাইলে আদিবা তোর পছন্দ হয়েছে। তখন আমি আবার 2-3 বার বলছি যে না খালা, শাড়িটা তো অনেক সুন্দর, তোমারও ভালো লাগবে, তুমি পইরো, এরকম আগে বলতেছিলাম। তো যখন খালা আমাকে জিজ্ঞেস করছে যে তোর পছন্দ হয়েছে, তখন আমি বলতেছি যে হ্যাঁ খালা শাড়িটা সুন্দর, কিন্তু তুমি রেখে দাও, রাফিন ভাইয়ের বউকে দিও, মানে ওনার বউর কথা বলি নাই, বলছি রাফিন ভাইয়ের বউকে দিও। তখন হচ্ছে গিয়ে অতনু বলতেছে যে রাফিনের বোর জন্য কি শাড়ি কিনছি আমি, মা পড়লে পড়ুক, না হলে তুই নিয়ে যা। মনে মনে তো আমি ভীষণ খুশি একদম, আইরে শাড়ি পেয়ে গেলাম এত সুন্দর একটা। তো খালা বললো কি যে শাড়িটা আমার আলমারিতেই থাক, এটা যদি হচ্ছে এখন নিয়ে যাই তখন হচ্ছে গিয়ে
সবাই বলবে যে ফুপি তোকে শাড়ি দিল, আমাদের তো দিল না, মানে মাহারিনা পুরো কষ্ট পাবে, এই জন্য বলছে এখানে থাক, পরে 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 বলবি এক সময় খালা পাঠাইছে, তাইলে আর কেউ গায়ে নেবে না, এখন ঈদের সময় সবাইকে একরকম দিচ্ছি, তোরটা যদি অন্যরকম হয়। তো আমি তো বেজায় খুশি, ঠিক আছে রেখে দাও, কোনো একদিন পরবো না, বাট এই শাড়ি তো আমার। তখন আমি মনে মনে অতনুকে একটু মানে ভালো বললাম যে না থাক, লোকটা এত খারাপ না, সে শাড়িটা আমাকে দিয়ে দিল। যাই হোক, তো রাত্রে তো সবাই তারপরে ঘুমায় গেলাম, চাঁদ রাতের দিন শেষ হয়ে গেল। পরে ঈদের দিন সকালে সকালে ওঠার পরে মা বলতেছে, যেহেতু আমরা ওই বাড়িটায় থাকতেছি গত 4 মাস যাবত, আমাদের নিজের বাড়ির মতোই হয়ে গেছে। তো মা আমাকে বললো কি যে সবাই যেহেতু নামাজ পড়তে চলে যাবে এখন, সবার রুমের বিছানা টিছানা উঠায় সব কিছু একটু ফ্রেশ করে দাও, খালা একটু তাড়াতাড়ি আগে ঘরটা মুছে দেখ, যেহেতু ঈদের দিন বাইরে থেকে অনেকে আসবে টাসবে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো মাহারিনাপুরা যারা নিচে ঘুমাইছে তারা তাদের বিছানা টিছানা সবাই উঠাই ফেলছে, বাট খালারা তো গেস্টের মতোই, তাদের বাড়ি, তারপরেও তারা হচ্ছে তার কোনো কাজ করবে না। তো আমি খালার রুমের বিছানা সকালে উঠাই ফেলছি, খালার মা সকাল থেকে রান্নাবাড়া করতেছে। তারপরে তনু কখন চলে গেছে নামাজ পড়তে, আমি তাকে দেখিও নাই, আমি হচ্ছে তার রুমের বিছানা উঠাইলাম। যখন রাফিন ভাইয়ের রুমে গেলাম বিছানা ওঠানোর জন্য, তখন দেখতেছি রাফিন ভাইয়ের মানে দরজাটা ভিড়ানো, সে ভেতরে তার বন্ধু হচ্ছে রুমে বসা আর সে নাই, একটু আমি উকি দিয়ে দেখছি, তখন হচ্ছে রাফিন ভাইয়ের যে ফ্রেন্ড ও বলতেছে যে কিছু বলবা। তখন আমি কি বলবো, মানে চোখে চোখ পড়ে গেছে, এখন তো কিছু বলতে হবে। আমি বললাম আপনারা নামাজ পড়তে যাবেন না? তখন বলতেছে হ্যাঁ যাবো, রাফিন একটু ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে, তো কথা বলা শেষ হলে তারপরে যাব। কি, রাফিনের গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে? মানে কি, রাফিন প্রেমও করে? এটা শুনে তো আমার একদম দুঃখে কলিজা ফেটে যাচ্ছে। তখন হচ্ছে ওনার যে ফ্রেন্ড উনি হচ্ছে রাফিন ভাইকে বলতেছে যে তোর বোনের সাথে কথা বলাই দে। রাফিন ভাইয়ের গার্লফ্রেন্ডের নাম হচ্ছে ফাইজা। তো উনি বলতেছে যে ফাইজার সাথে ওকে দেখ কথা বলাই দে। তখন রাফিন ভাই বললো আরে দরকার, কথা বলার দরকার নাই, নিয়ে আসবো না, একদিন সামনাসামনি দেখা করাই দিব না, তখন দুজন ইচ্ছা মতো কথা বলবে না। তো তারা দুজন নামাজ পড়তে চলে গেল, আমি এক বুক কষ্ট নিয়ে বিছানা টিছানা উঠাইলাম। আহারে এত স্বপ্ন দেখলাম রাফিনকে নিয়ে, এই রাফিন নাকি এখন প্রেম করে। তো রাফিন ভাইয়ের যে ফ্রেন্ড সে আমাকে বললো ওরা দুজন একসাথে পড়াশোনা করে, ওদের আর গ্র্যাজুয়েশনের 1 বছর বাকি আছে, এরপরে ওরা দুজন বিয়ে করবে, এরকম আমাকে আর কি বললো। তো আমি শুনে কি আর করব, তারপর নিচে গেলাম, দুঃখে কষ্টে তো সারাটা দিন খুব দুঃখে কষ্টে কাটলো। সবাই আসলো নামাজ পড়ে, তো নামাজ পড়ে আসার পরে সবাই বকশিস দিল, যে সালাম করলাম সবাইকে। আমি আর রেডি হইনি, মানে সকালে যে সাজগোজ করা সেটা আর করিনি, এমনি দুঃখে কলেজা ফেটে যাচ্ছে। এমনিতে নতুন একটা 3 পিস পরছি। তারপরে হচ্ছে সবাই নামাজ পড়ে আসছে, পরে আমার মামারা আসছে আবার ফুপি খালার সাথে দেখা করতে। তো মামারা আসার পরে মামারা সালামি দিল, সবাই সালামি দিল, খালা দিল, রাফিন ভাই দিল 1,000 টাকা, আর অতনু এসে সবাইকে সালামি দিছে, আমাকে সে সালামি দিল না। এখন আমার তো এমনিতেই মেজাজ খুব খারাপ, তার মধ্যে আবার দুঃখে আছি যে রাফিন গার্লফ্রেন্ড আছে রাফিন ভাইয়ের, সেই দুঃখে আছি। তার মধ্যে আবার সালামিটা দিল না, 1,000 টাকা মুখের কথা। তো আমি না চেয়ে আছি যে সে আমাকে কখন সাধবে, দিল না। পরে সিঁড়ি দিয়ে উপরে চলে যাচ্ছে, তখন হচ্ছে বলতেছে যে আদিব 1 গ্লাস পানি নিয়ে উপরে আয়। তো আমি তো এমন মুখ কালা করছি যে এই লোক হচ্ছে আমাকে সবাইকে 1,000 টাকা করে সালামি দিল, আমাকে দিল না, এখন আবার আমাকে পানি নিয়ে যেতে বলে, কি আমার ঠেকা। আমি হচ্ছে মনে মনে এগুলো বলতেছি, তো মাহারিন আপু বলতেছে আমি নিয়ে আসি ভাইয়া। তখন বলে না তোর আসতে হবে, আদিবাকে পাঠা। তখন আমার আর কি করার আছে, তাদের বাড়িতে থাকি, সে 1 গ্লাস পানি চাইছে, দিতে তো হবেই। তারপরে আমি হচ্ছে তার জন্য পানি নিয়ে গেলাম উপরে। যাওয়ার পরে তখন সে পানিটা রাখছে, আমি চলে যেতেছে, তখন বলতেছে দাঁড়া, নিচে তো টাকা শেষ হয়ে গেছে, এই জন্য তোর সালামি দিতে পারি নাই, তোর সালামির টাকাটা নিয়ে যা। তখন হচ্ছে আমি ভাবলাম হারে না, লোকটা তো ভালো আছে, তাইলে সালামিটা আমাকে দিবে এখন। তখন দেখি সে আমাকে 5,000 টাকা দিছে। তো আমি বললাম এতগুলো টাকা? বললো তুই এত মানে এত টাকা দেখে তোর এত চিন্তা করার কিছু নাই, তুই তো সবার চেয়ে একটু স্পেশাল, এই জন্য তোর জন্য এতগুলো টাকা। তো আমি ভাবলাম আহারে এমনিতেই মনে হয় লোকটা আমার প্রশংসা করতেছে, কারণ তাকে নিয়ে তো আমার প্রেম ভালোবাসা চিন্তা ভাবনা এগুলো মানে একদম দুনিয়া ছাড়া। সে হচ্ছে বড় ভাই, আর আমার চেয়ে বয়সে কত বড় সে। তো আমি তো অনেক খুশি, তখন আমি সব ভুলে গেলাম। রাফিন ভাইয়ের সাথে যে আমার কষ্টটা হচ্ছিল রাফিন ভাইয়ের জন্য, যে তার গার্লফ্রেন্ড আছে, এটা শুনে 5,000 টাকা পেয়ে আমি সব ভুলে গেলাম। আবার আমাকে শাড়ি দিল, আহারে অতনু তো তাহলে একটা ভালো মানুষ। এখন আমি অতনুকে একটু একটু ভালো বলি, আগে আমি 2 চোখে দেখতে পারতাম না। তো টাকা নিয়ে নিচে গিয়ে সব টাকা গুনে দেখি প্রায় আমার 10-12 হাজার টাকা হয়ে গেছে বকশিসের। আমি তো অনেক খুশি। তো দুপুরে খাওয়া দাওয়া করে সবাই খাওয়া দাওয়া করলো, তারপরে আমরা একটু রেস্ট নিলাম। তখন হচ্ছে যে আমার যে
মামাতো বোনরা আসছিল, মামা সকালে বলে গেছে সবাইকে বিকেলে চলে যেতে, আর মামাদের বাসায় হচ্ছে পরদিন আমাদের দাওয়াত। তো খালা বলে মামা বলে গেছে যে বিকেলে ওদেরকে সবাইকে পাঠায় দিস। তো আমার ছোটো খালার মেয়েরাও এখানে ছিল 2জন। তো এখন আমরা সবাই হচ্ছে মেয়ে, বড় মামার 2 মেয়ে, ছোটো মামার 2 মেয়ে, ছোটো খালার 2 মেয়ে, মানে সবাই হচ্ছে মেয়ে। আর যারা ছেলে আছে তারা, বড় মামার 2টা ছেলে, একটা ছেলে সে হচ্ছে মোটামুটি বয়স, মানে 2 বোনের পরে 1 ভাই। ছোটো মামার ছেলে তার একবারেই ছোট, সে মাত্র 8-9 বছর বয়স এইরকম। তো সবাই হচ্ছে গিয়ে একা, তো আর ওরা তো আর আমাদেরকে সামলে নিয়ে যেতে পারবে না। তো সবাই বলল যে ঠিক আছে আমরা হচ্ছে বিকেলে একটু ফুচকা খেতে যাব, ওখান থেকে চলে যাব বাড়িতে। তো আমরা এরকম প্ল্যান করলাম আর কি, সব বোনরা আমরা বাজারে যাব, ফুচকা খাবো এখান থেকে, তারপরে আপুরা চলে যাবে ওদের বাসায়, আমরা আমাদের বাসায় চলে আসবো ফুচকা খেয়ে। যেহেতু ঈদের দিন আমরা তো বের হই নাই, সাজগোজও করি নাই। তো তখন হচ্ছে রাফিন ভাই আসছে বাইরে থেকে, এটা আসরের পরপর বা আসর নামাজের পরপরের ঘটনা। তো ওই সময়টাতে আসছে, আসার পরে বলতেছে যে খালা বলতেছে যে ওরা হচ্ছে ফুচকা খেতে যাবে, রাফিন তুই ওদেরকে নিয়ে যা, এত মানে শিয়ানা মেয়ে সবাই একসাথে যাবে গ্রামের রাস্তাঘাট দিয়ে, কি দরকার, তুই ওদের নিয়ে যা, ওদেরকে রিক্সা করে দিস, মা আমাদের বাসায় চলে যাবে না, আর তুই হচ্ছে আদিবাকে আর আমার মেজো বোনকে বললো যে ওদের 2জনকে নিয়ে বাড়িতে চলে আসিস, আর শাফিন ভাই মানে তোরা 4জন চলে আসিস, আর ওরা ওদেরকে রিক্সা করে দিয়ে আসিস। তো এরকম হচ্ছে খালা বললো। তো রাফিন ভাই বললো যে ঠিক আছে চল। তো আমরা বলতেছি যে দাঁড়ান আমরা একটু সাজগোজ করবো না, বাইরে যাবো, ঈদের দিন তো আমরা রেডি হই না। তো সে তো খুব চিল মানুষ, সে বলে আচ্ছা ঠিক আছে আমি বসি, তোরা রেডি হও তাড়াতাড়ি। তো আমরা হচ্ছে গিয়ে মেয়ে মানুষ বলে কথা, রেডি হইতে হইতে আমাদের একদম মানে 5:30 6টা বেজে গেছে, সন্ধ্যার একটু আগে হয়ে গেছে। তো বেরোতে বেরোতে 6টা। তো যখন আমরা বের হচ্ছিলাম ওই সময়টাতে কোথাও থেকে আসছে হচ্ছে অতনু বাইরে থেকে, তখন সে জিজ্ঞেস করতেছে তোরা কোথায় যেতেছিস। তখন আমরা বললাম যে রাফিন ভাইয়ের ফ্রেন্ড, আমরা সবাই গেছি। তখন রাফিন ভাই বললো যে ওরা ফুচকা খাবে, ওদের ফুচকা খাওয়াই নিয়ে আসে, তুই যাবি? তখন হচ্ছে অতনু বলতেছে হ্যাঁ চল। তো আমি এমন মুখ ভেঙচি দিছি যে ওরে বাবা এই লোক আবার ফুচকাও খেতে যাবে। তখন ঠিক আছে চলো, এখন হচ্ছে আমরা তো অনেকগুলো মানুষ হয়ে গেছি, তো তাদের 2টা গাড়িতেও আমাদের হবে না এরকম অবস্থা। তো আমরা হচ্ছে কিভাবে যাব, তখন আমরা বের হয়ে বলতেছি সবাই যে গাড়ি লাগবে না, আমরা হাঁটতে হাঁটতে যাই, হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে যাব, সাজগোজ করছি, একটু হেঁটে হেঁটে যাব, একটু সুন্দর না ছবি টবি তুলবো। তখন হচ্ছে রাফিন ভাই বলতেছে যে না এত রাস্তা তো হাঁটতে পারবা না, চলো আমরা রিক্সা নিয়ে যাই। তো ঠিক আছে রিক্সা নেন। এখন যখন হচ্ছে রাস্তা দিয়ে হাঁটতেছে, এখন এতগুলো মানুষ, আমরা গ্রামের রাস্তায় তো আর একসাথে, এরকম শহরে অনেক জায়গা থাকে, স্ট্যান্ড থাকে যেখানে অনেক রিক্সাগুলো থাকে, বাট গ্রামে গলিতে এত রিক্সা থাকে না, অনেকক্ষণ পর পর একটা করে রিক্সা আসে, আর হচ্ছে ওখানে 2-4জন করে উঠানো হয়। এরকম করতে করতে প্রায় আধ ঘন্টা সময়ে 3-4টা রিক্সা পাইলো। তো যখন রিক্সাগুলো উঠতেছিল তখন হচ্ছে অতনু ভাই হচ্ছে সবাইকে বলে দিচ্ছিল যে তুমি নাম ধরে ধরে তোমরা 2জন ওই রিক্সায় ওঠো, তোমরা 3জনের রিক্সায় ওঠো, এইভাবে। তো সবাইকে সবার রিক্সায় উঠায় দিছে। শেষে পেছনে হচ্ছে রয়ে গেছে আমি, অতনু ভাই, শাফিন ভাই, আর হচ্ছে আমার একটা মামাতো ভাই, মানে আমরা এই 4জন রয়ে গেছি। এখন হচ্ছে আমার যে মামাতো ভাই ও বলতেছে যে শাফিন ভাইকে, মানে অতনু ভাইয়ের যে ছোটো ভাই শাফিন, ওনাকে বলতেছে যে ঠিক আছে আর শাফিন ভাই কতক্ষণ দাঁড়ায় থাকবা, ওরা তো হচ্ছে গিয়ে ফুচকা টুচকা খেয়ে ফেলতেছে, তাহলে চলো আমরা হচ্ছে হেঁটে হেঁটে চলে যাই, এরকম হচ্ছে বলছে। তখন শাফিন ভাই বলে হ্যাঁ ঠিক আছে তাহলে চলো আমরা হাঁটতে থাকি, সামনে গিয়ে রিক্সা পাইলে নিব না, না পাইলে নাই, আমরা হেঁটেই যেতে পারবো, অগমতো কি আমরা এত বড় বড় জুতা পরছি, মানে হিল পরছে সেটার কথা বলতেছিল। তারা 2জন চলে গেছে। তো তারা 2জন হচ্ছে হেঁটে হেঁটে সামনে চলে যেতেছে, আর আমি হচ্ছে অতনুর সাথে একটু একটু করে হাঁটতেছিলাম, যেহেতু হিল পরে আসি কখন কাইত হয়ে পড়ে যাই, তারপরে আবার একটু ভাব নিয়ে ওই লোকের সাথে তো কথা বলি না, একটু ভয়ও লাগতেছিল। তো বেশ কিছুক্ষণ হাঁটলাম, হাঁটার পরে একটা রিক্সা আসছে। রিক্সা আসার পরে তো এখন মানে আমার তো এটা একদমই ভালো লাগতেছিল না যে এই লোকের সাথে আমাকে রিক্সায় বসতে হবে, রিক্সা জায়গায় কতটুকু, এই লোকের সাথে আমি কিভাবে বসবো। যাই হোক কিছু তো করার নাই, তখন সে আমাকে একটা ধমক দিল রিক্সায় ওঠার জন্য। আমি বললাম হেঁটেই যাই, রিক্সায় ওঠার কী দরকার, চলে আসছি আরেকটু আছে। তখন আবার ধমক দিল, তখন রিক্সায় উঠে বসলাম। এখন আমি রিক্সার মধ্যে বসার পরে আমি মানে এত পরিমাণে চাপতেছি রিক্সার হুকের সাথে, একদম মানে চেপে শরীর শক্ত করে বসে আছি। তো পায়ে তো এত উঁচা হিল পড়া, রিক্সা যখন স্পিড ব্রেকারের সামনে, স্পিড ব্রেকারের উপর দিয়ে গেছে, তখন আমি হচ্ছে একদম উপর হয়ে পড়তে নিছি। তখন সে আমাকে বাঁচাইছে, হাত দিয়ে ধরছে, ধরে সে আমাকে এত জোরে একটা ধমক দিছে, মানে রিক্সাওয়ালা মামা সহ পেছন দিকে তাকাইছে, তাকায় আছে হা করে,
যে আমি রিক্সায় কেন বসতে পারি না, এই রিক্সার মধ্যে ঠিকমতো বসতে পারে না, রিক্সা থেকে পড়ে যায়, স্পিড ব্রেকার আসলে কোনো একটা কাজ ঠিকমতো জানে না। এই আমার এত কান্না আসতেছিল, আমি কোনো কথা বলিনি, জাস্ট চুপ করে বসেছিলাম। তখন সে করলো কি, যে রিক্সার মধ্যে যে বসছে, বসার পরে তখন মানে আমি পড়ে যাচ্ছি, সে আমাকে ধরে রাখছে এরকম বলে, সে আমার হাতের যে পাশটা, ওই পাশটাতে হাত দিয়ে মানে ধরে বসছে। এখন তো আমার মানে ঘাম ছুটে যেতেছে ভয়ে, এই লোক আমার এখানে ধরে রাখছে, যদি আমি আবার পড়ি না জানি আমাকে একটা থাপ্পড় মেরে বসে। যাই হোক, আর পড়ি টড়ি নাই, তারপরে চলে গেলাম বাজারে, সবাই গেছে। ওখানে গিয়ে ফুচকা খেতে গিয়ে দেখলাম যে ওরা বসছে ফুচকার দোকানে। তো সে হচ্ছে ফুচকার দোকানের পরিবেশ দেখে এমনভাবে নাক মুখ কুচকে এমনভাবে দাঁড়ায় আছে, মনে হচ্ছে ওনাকে কেউ কোথাও একটা মানে এনে ফাঁসায় দিছে এরকম। তো বলতেছে আচ্ছা ঠিক আছে তোরা তাড়াতাড়ি খা। তো সবাইকে হচ্ছে ফুচকা দিছে, দেওয়ার পরে সবাই আর কি ওনাকে বারবার সাধতেছে। এখন রাফিন ভাই হচ্ছে নিজের জন্য ফুচকা নিয়েই খাইতেছে। এখন সে হচ্ছে সব পরিবেশে মানানসই, এরকম রাফিন ভাইয়ের অবস্থাটা। আর অতনু একটু অন্যরকম। তো অতনু হচ্ছে আমি যেখানে বসছি ওইখান থেকে 2 হাত পেছনে, সে তাদের আমাদের ওই পাশটা তো ওইখানে দাঁড়ানো। আর সবাই হচ্ছে আমরা ফুচকা নিছি খাইতেছে, তো তাকে হচ্ছে সবাই সাধতেছে যে ভাইয়া একটু খান, একটু খান, খেয়ে দেখেন আমাদের এখানকার ফুচকা মজা, এটা ওইটা। মাহারিন আপু বারবার সাধতেছিল, যেহেতু সে তাকে পছন্দ করে। তো ওই জায়গা থেকে সে একটা মানে সুযোগ খুঁজতেছিল একটু কথা বলার, ভাই আপনি একটু খান, একটু খান, এরকম করতে করতে তখন বলে যে আচ্ছা ঠিক আছে খাবো না, তোরা খাইতে থাক, আমি তোদের প্লেট থেকে খেয়ে দেখবো কেমন। তো ঠিক আছে, তোদের প্লেট থেকে খেয়ে দেখবো কেমন। তো এটা শোনার পরে রাফিন ভাই বলতেছে আরে বাবা তুই আবার ফুচকাও খাবি? সে বলছে দেখি খেয়ে কী হবে, মরে তো আর যাবো না, তোরা তোর মরতেছিস না। তো এরকম যে মাহারিন আপু খুব সাধার পরে সে মাহারিন আপুর প্লেট থেকে নিজের হাত দিয়ে আর কি ধরে একটা ফুচকা নিয়ে খাইছে। খাওয়ার পরে একদম মুখটুকের একদম বিচ্ছিরি অবস্থা করছে, মানে তার কাছে মোটেও ভালো লাগে নাই। খাওয়ার পরে সে মাহারিন আপুরটা খেয়ে এসে আমাকে বলতেছে যে দে তুই একটা দে, তোর প্লেট থেকে দেখে একটা খেয়ে। এখন সে আমার সাথে কথা বললে আমার খুব ভয় লাগে। আমি হচ্ছে চামিচে করে যখন ফুচকাটা উঠাইছি না, আমার এত পরিমাণে হাত কাঁপতেছে যে ফুচকা পড়ে গেছে। তখন সে বলে যে থাক, ইসে করতে হবে না, দে আমিই খাই। তখন সে আমি যেই চামিচ দিয়ে এতক্ষণ ফুচকা খাচ্ছিলাম সেই সেম চামিচ দিয়ে সে হচ্ছে ফুচকা নিয়ে মুখে দিয়ে খাইছে। এটা দেখার পর না রাফিন ভাই হচ্ছে তার দিকে তাকায়া মানে একদম ইশারায় ইশারায় 2 ভাই কিছু একটা বলতেছে। তখন রাফিন ভাই কিছু একটা বুঝতে পারছে যে এখানে কিছু একটা ঘটনা আছে। মানে যে লোক জীবনে বাহিরের কোনো খাবার খায় না, যে হচ্ছে মানে খুব তার লাইফ একদম গোছানো সাজানো, এর বাইরে রুলসের বাইরে সে যায় না, সে আরেকজনের ফুচকাওয়ালার দোকানের প্লেট চামিচ দিয়ে ফুচকা খাইতেছে, তা আবার আরেকজনের মুখের চামিচ নিয়ে খাইতেছে। এটা দেখে রাফিন ভাই হচ্ছে এই যে ইশারায় দুইজনকে বারবার দেখতেছে। তা আমি হচ্ছে বারবার রাফিন ভাইয়ের দিকে তাকাইতেছিলাম যে সে এমন করতেছে কেন, আবার একটু পেছনে তার দিকে তাকাইতেছিলাম, তো সে চোখ গরম করতেছে, বোঝা যাচ্ছিল যে কিছু একটা চলতেছে। বাট কিছু একটা যে আমাকে নিয়ে চলতেছে সেটা আর আমি বুঝতে পারি নাই। তো যাই হোক, এইভাবে ফুচকা টুচকা খাওয়া শেষ। এখন হচ্ছে আমার যে মেঝো বোন গেছে আমাদের সাথে, ও হচ্ছে বাসায় আসবে না। ও ওই আমার খালাতো বোনদের সাথে মামাতো বোনদের সাথে বলতেছে আমি চলে যাব, আমি রাত্রে বাসায় থাকি, আপু তুই মারে বলিস, আমারে বলতেছে তুই মারে বলিস আমি হচ্ছে ওখানেই থাকবো। আর ইসে হয়ে গেছে, কি বলে যে কালকে তো সবার দাওয়াত মামাদের বাসায়, তো তোরা সবাই চলে আসিস, আমি হচ্ছে মামাদের বাসায় আজকে থাকবো। তো আমি আর কি বলবো, অতনু ভাই রাফিন ভাই বলতেছে আচ্ছা ঠিক আছে যাক, সমস্যা নেই, কালকে তো তোমরা যাবাই। তো তারা চলে গেল। তারপরে হচ্ছে যে শাফিন ভাই, সে তো আমার ছোটো মামার মেয়েকে পছন্দ করে। তো শাফিন ভাই বলতেছে আচ্ছা যে আমার বোনের কথা বলতেছে যে ও যেহেতু যাচ্ছে তাহলে আমিও চলে যাই। তো যা, এরকম করে মানে রিক্সা করে দিতে দিতে শেষে রাফিন ভাই আর ওনার ফ্রেন্ড ওনারা হচ্ছে পেছনে গেল যে দেখার জন্য সব ঠিকঠাক আছে কিনা, বাড়িতে পৌঁছায় দিয়ে ওনারা চলে আসবে। তো সেই আবার পেছনে রয়ে গেলাম আমি আর অতনু। এখন আমি তো মার কাছ থেকে পারমিশন নিয়ে আসি নাই যে মামাদের বাসায় যাবো, আর আমার মামাদের বাসায় যেতে ভালো লাগে না, যেটা সত্যি কথা, যার কারণে আমি আর বায়না করি নাই ওখানে যাওয়ার জন্য। আমার এখানে আমাদের বাড়িতে থাকতে আমার ভালো লাগে, খালাদের বাড়িতে। তো এখন তো আমরা দুজন আসতেছি, তো সে না হাঁটতেছে, বাজারে অনেক রিক্সা ছিল, যেখানে আমরা ফুচকা খাইছি ওইখানে প্রচুর রিক্সা, বাট সে না রিক্সা নিচ্ছে না। তো আমি তো আসার সময় তো একটা অন্যরকম এক্সাইটমেন্ট ছিল, এখন যখন বাসায় যাচ্ছি তখন তো কতক্ষণে বাসায় যাবার, এই লোকের সাথে তো থাকতে একদমই ভালো লাগতেছে না। তখন আমি খুব আস্তে আস্তে ভয়ে ভয়ে বললাম যে ভাইয়া একটা রিক্সা নেন না। তখন সে আমাকে বলে রিক্সা নেওয়ার কী আছে, তোর না আসার সময় হেঁটে আসতে ইচ্ছে করছিল, চল এখন তোকে হাঁটায় হাঁটায় বাসায় নিয়ে যাই। এখন তো আমার দুঃখে জাস্ট কলিজা ফেটে যাচ্ছে যে কি বলে।
আমাকে হাঁটায় হাঁটায় বাসায় নিবে, এই হিল পরে এই খাওয়া দাওয়া করছি, এখন মাত্র এত কিছু খাইছি, কোল্ড ড্রিঙ্কস খাইছি, ফুচকা খাইছি, তো পেট টেট ভরা, এর মধ্যে এত রাস্তা আমি হাঁটবো কীভাবে? আসার সময় আসলে অন্য কথা, সবার সাথে কথা বলতে বলতে চলে আসতাম। তো আমি 2-3 বারই বলছি সে রিক্সা নিবে না, বলে হাট। তো আমি হচ্ছে মেন রোডটা, যেখানে বাজারের রাস্তাটা শেষ হওয়ার পরে আমাদের যে এলাকার যে রাস্তায় ঢুকতে হয়, যে রাস্তা ধরে আমাদের বাড়িতে যেতে হয়, সেটা হচ্ছে ইট বিছানো একটা রাস্তা, এরকমভাবে ঢালাই করা হয় না ওই সময়টাতে। তো ওই ইট বিছানো রাস্তাটা এসে এর মধ্যে পড়ে আছে একটা অর্গ্যানজা ওড়না, সেটা কতক্ষণ পর পর এদিক থেকে সেদিক থেকে পড়ে যেতেছে, সেটাকে সামলাইতেছি। তার মধ্যে আমার কোমর অবধি চুল, চুল তো ছাড়া, চুল নাকে মুখে আসে, বারবার চুল সরাইতেছি, এর মধ্যে পড়ছি হিল, আবার পার্স নিছি একটা ফ্যাশনের চক্করে। এখন খুব বিরক্ত লাগতেছে আমার হাঁটতে হাঁটতে। তখন সে আমাকে বললো কি যে জুতোটা খুইলা হাতে নিয়ে তারপরে হাঁট। তো আমিও ভাবলাম যে ঠিকই তো, এলাকায় তো এসে পড়ছে, এখন আর আমার কে দেখবো, রাত্রও হয়ে গেছে এখন, তাইলে জুতাটা হাতে নিয়ে হাঁটি। তো যখন জুতোটা খুলতে গেছি, মানে বসছি, ওই সময়টাতে তো আমার চুল যেহেতু খুব বড়, চুলটা একদম মাটিতে বসে আমার মুখ টুক সব চুল দিয়ে ভরে যাচ্ছে। তখন সে বলে যে চুল এরকম খোলা রাখছিস কেন, একটা বেনি গেঁথে আসতি। এবারে পাগল নাকি কি বলে, আসছি ঈদের দিন ঘুরতে, আমি নাকি বেনি গেছ থেকে আসতাম, বেনি কাঁদবো কেন? তা আমি আর তাকে আর কিছু বলি না, আমি তার দিকে শুধু তাকায়, আবার নিচের দিকে তাকায় জুতা খুলতেছিলাম। তো জুতাটা হচ্ছে পেছনে বেল করা ছিল, একটু খুলতে সময় লাগছে, তারপরে হচ্ছে জুতাটা খুললাম। তো আমি দেখলাম যখন আমি জুতাটা খুললাম, সে আমার জুতাটা হাতে নিল, হাতে নিয়ে আমাকে বলতেছে যে, আমার জুতাটা ব্যাগটা হাতে নিয়ে তখন বলতেছে যে আমাকে চুল সামলানোর জন্য আর ওড়না সামলানোর জন্য। তো আমি মানে এটা দেখে না জাস্ট আকাশ থেকে পড়ছি, এই লোক আমার জুতা হাতে নিছে, মানে আমার জুতা হাতে নিছে সেটা দেখার বিষয় না, দেখার বিষয় হচ্ছে কারো জুতা হাতে নিয়ে সে হাঁটতেছে। তো আমি মানে খুব অবাক হয়েছি। তারপরে উনি তো বড় বড় হাঁটতেছে, এটা ওইটা নানান কথা টুকটাক বলতেছে, আমি কোনো উত্তর করি না, যেখানে মনে হয় যে ঠিক আছে এটা বলা যায় একটু বলি, ভয়ে ভয়ে আবার চুপ করে থাকি। এরকম হচ্ছে পুরোটা রাস্তা দুজন একসাথে হেঁটে হেঁটেই বাড়ি অবধি গেলাম। তো আমাদের বাড়ি থেকে যখন দূরত্বটা ছিল প্রায় 2-3 মিনিটের দূরত্ব, বাড়িটা দেখা যাচ্ছে, ওই সময়টাতে সে এসে মানে কথাবার্তা কিচ্ছু নাই, সে হচ্ছে আমার জুতোটা নিচে ফেলে দিলে আমাকে বললো এই যে নে তোর ব্যাগ ধর। তো আমি আমার ব্যাগ ধরলাম, জুতোটা ফেলে দিয়ে তখন সে বড় বড় মানে কাইক দিয়ে বড় বড় কদম দিয়ে বাসায় চলে গেল, আমাকে রেখে, রাস্তায় রেখে সে বাসার ভিতরে চলে গেল। তখন হচ্ছে আমি পেছনে তো আমি রয়ে গেলাম, আমি হচ্ছে জুতা টুতা উঠায় আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আসলাম। আসার পরে আমাদের যে দারোয়ান শফিক ভাই আমাকে জিজ্ঞেস করতেছে যে কী হয়েছে আদিবা, তোমরা তোমরা না একসাথে গেলা সবাই, তুমি একা একা আসছো, ওরা কই? তো শফিক ভাই হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বারের মতো, সে খুব আমাদের সাথে খুবই ভালো সম্পর্ক। তো শফিক ভাইকে আমি বললাম ওরা আমাদের বাসায় কালকে দাওয়াত না, এই জন্য ওখানে সবাই চলে গেছে, শাফিন ভাইও চলে গেছে, রাফিন ভাই ওদের দিয়ে আসতে গেছে, মানে সব বিস্তারিত জানাইলাম। আর আমি হচ্ছে অতনু ভাইয়ের সাথে আসছি, একা আসি নাই। বলে হ্যাঁ এই জন্যই তো বলি, অতনু ভাই চলে গেল, আগে আগে তোমাকে ফেলে রেখেই চলে আসছে। আমি বলি হ্যাঁ সে তো খুব জোরে জোরে হাঁটে, আমি এত জোরে হাঁটতে পারি না, এই জন্য সে আগে আগে চলে গেছে। তারপর আসলাম বাসায়, এরপরে তাকে আর আমি দেখি নাই, আসলাম ফ্রেশ হয়ে, তারপর আমার প্রচুর ঘুম আসতেছিল, আমি ঘুমাই গেছি। এরপরে যখন সকালে উঠলাম, ওঠার পরে আমি জানতে পারলাম যে তারা রাত্রেই নাকি অতনু চলে গেছে ঢাকায়, ওনার এখানে একদম ভাল লাগতেছিল না, দম বন্ধ হয়ে আসতেছিল। আর রাফিন ভাইয়ের যে ফ্রেন্ড, ওরাও ঢাকা চলে গেছে, তো আমাদের বাসায় যাবে না এরকম কিছু একটা। তো খালাকেও বলে যায় নাই। শফিক ভাই সকালে ঘুম থেকে উঠে, আমি বাইরে গেছি, পরে দেখলাম যে গাড়িগুলো নাই, তখন শফিক ভাই বললো যে তারা চলে গেছে। খালা উঠে আবার জিজ্ঞেস করতেছিল, তখন খালাকে আমি বললাম যে আমাকে শফিক ভাই বলছে ভাইয়ারা নাকি চলে গেছে। তো খালা খুব আফসোস করতেছিল যে দেখছো ওর আমাদের বাসায় দাওয়াত, প্রথমবার জীবন, ও তো আসেও না কখনো, অতনু না যাইতো, ওর তো কোনো কাজ নাই, ও থাকতো। তো এরকম হচ্ছে। তারপরে ওখান থেকে ওই দিন আর কি ঈদের পর দিন আমরা মামাদের বাসায় যাব দাওয়াত খেতে। তারপরে কি হবে সেটা হচ্ছে তো দেখার জন্য তৃতীয় পর্বটা দেখতে হবে। আর অবশ্যই সবাই একটু লাইক করে দিবা, একটু কমেন্ট করে দিবা যদি গল্পটা ভালো লাগে। তোমাদের জন্যই রিপিট আবার বলার, যারা নতুন শুনছো সবাইকে অনেক অনেক ওয়েলকাম। নেক্সট পার্টটা খুব রোম্যান্টিক হবে আশা করি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।